দ্বিতীয় সেশন দ্বিতীয় সেশনে আবার আপনাদের স্বাগতম। আমরা 7 ধারা পর্যন্ত পড়লাম, এখনো 4 ধারা। ডিএনএ আইনে 2014 8 ধারা। এখানে দেখেন, 8 ধারাটা খুব ইজি। হেডলাইনটা হচ্ছে যে আপনি যে ডিএনএ নমুনা সংগ্রহ করতে গেলেন, সংগ্রহ করবেন, যে সবকিছুই তো তদন্তের প্রয়োজনে করবেন, তাই না? আর তদন্তের প্রয়োজনে যদি আপনার সংগ্রহ করতে হয়। আচ্ছা, মানে এখন সব জায়গায় একটু মাইকিং করলে খুব ভয় লাগে। কালকে সারা রাত আমরা ঘুমাই নেই, এখন মনে হচ্ছে মাইকিং করতে ভূমিকম্পের একটা চলতেছে সব জায়গায়। মসজিদে মসজিদে বিভিন্ন এখন নিজেদের মাইকিং করতেছে, মনে হচ্ছে আবার আজকে মাইকিং, আবার ভূমিকম্প হবে। কোনো বলা যায় না। সবাই একটু সাবধানে থাকবেন যতটুকু করা যায়। এই রাজু এরকম উল্টে গেল কেন ক্লাসে আইসা? বুঝলাম না। কিন্তু উল্টা দেখা যাচ্ছে। হ্যাঁ, উল্টে গেল। আচ্ছা, তাহলে এখানে আটটা ভূমিকম্প হচ্ছে। ধরছে, আর সব জায়গায় ভূমিকম্প ধরছে। হ্যাঁ, হোক। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরে ক্লাস রিভিশন শেষ করে পরে আলোচনা কথা বলবো না। আদালতের আদেশ ছাড়া ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে, অবশ্যই ডিএনএ নমুনা সংগ্রহ করতে গেলে আদালতের আদেশ লাগবে। অর্থাৎ আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে। 8 দ্বারা আমরা যে ডিএনএ নমুনা সংগ্রহ করি, সরাসরি দাম করতে পারবো না, ধরে নিয়ে মেডিকেল যেতে পারবো না। একটা প্রসেসিং আছে, কার্যক্রমে। অর্থাৎ বলা রয়েছে যে আপনাকে অবশ্যই আপনি যেটা আবেদনটা করবেন সেখানে আদালত যুক্তিসঙ্গত কি কোটা শুনানি দিবে, উনি ওইটা দেখবেন, পর্যালোচনা করবেন, আদালতের সামনে উপস্থাপন করবেন কি কি তার দলিলাদি কাগজপত্র যা কিছু রয়েছে। আদালত যদি মনে করেন যে তার এই সবকিছু বিবেচনা করে সব ঠিক আছে, ওই শিশু বা নারী বা অক্ষম বা বাক প্রতিবন্ধী বা যেই হোক, যদি ডিএনএ নমুনা সংগ্রহ দরকার, অবশ্যই এগুলো এত এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি। আদালতে গেলে সাথে সাথে সাইন করে দিয়ে দেয়, কারণ এত কাগজ আসে। খালি জাস্ট এটা কোন মামলা দিয়ে দাও এটা। কিন্তু কথাগুলো, আইনি কথাগুলো তো তার বিবেচনা রাখে। উনি যে এই অল্প সময় উনি দেখেন স্যার, যিনি থাকেন, উনি তো একটু সময় দেখেন। এইটা দেখাটা হচ্ছে তার বিবেচনা না, তাকে জানানো হয়, তাকে জ্ঞাত করানো হয় যেটা কি উনি জানে না তাই না। কিন্তু কথাগুলো ভাষাগুলো ঠিকই থাকবে। এক কথা, 8 দ্বারা হচ্ছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ কে করবেন। যদি অসম্মতি জ্ঞাপন করে তাহলে অবশ্যই অসম্মতি জ্ঞাপন যদি করে তাহলে তাদের মৌখিক বললে তো হবে না। তো অসম্মতি করলো, আদালতের যখন আদেশ আসবে তখন সে অসম্মতি করছে, ঠিক আছে, সেটা হলো আদালতে আপনি নোট দিবেন, চিঠিতে আপনার চিঠিতে নোট দিবেন, আপনি ডকেটে নিবেন, যেটা বললাম। আর সেটা ডকেটে নেওয়ার পরে সেই আদালতের কাগজ থাকবে, মেডিকেলের অসম্মতি থাকবে, এগুলো নিয়ে পুরো আপনি আদালতে পাঠাই দিবেন। আপনি এমনি নিতে পারেন না। যখন আপনার অর্ডার থাকবে পরবর্তী সমস্যা দেখ, সমস্যা নাই। কিন্তু আগে দিলে তো এগুলো গ্রহণযোগ্য হবে না। সবকিছু কাজের একটা ভিত্তি আছে। মামলার যে কার্যক্রম সেটা ভিত্তি চাই, ভিত্তি ছাড়া তো আগানো যাবে না। আচ্ছা, তাহলে আটে হচ্ছে আদালতের আদেশে ডিএনএ। দেখা যাচ্ছে বড় করে লেখা পয়েন্ট আকারে, অসম্মতি থাকলে আবেদন, যে একটা পয়েন্টই বলছে যে অসম্মতি, যেটা 7 ধারায় আমরা বললাম, অনমুনা প্রদান অসম্মতি প্রদান করলে সেই ক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহ আদালত আবেদন করতে পারে। শুনানির বিচারে এটা আদালত, এটা বললাম যে যুক্তির সঙ্গে শুনানি দেওয়া হবে, আদালতের সামনে প্রমাণিত দলিলের বিবেচনা করা হবে। আর আদালতের আদেশের মাধ্যমে অবশ্যই ডিএনএ সংগ্রহ করা হলে 6 ধরনের সম্মতি। যদি আদালতের আদেশের যদি পরবর্তী ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়, যদি তাহলে সেটা সম্মতি দিয়েছে বলে গণ্য হবে। এটা একটা কথা বলছে যে এখানে আমরা যেটা বললাম, আদায় দিতে পারে। তবে এখানে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় 6-এর যে উদ্দেশ্য পূরণ করবে, ব্যক্তির সম্মতিতে গ্রহণ করা হয়েছিল বলে গণ্য হবে যদি সংগ্রহ করা হয়। আইনগত স্বীকৃতি, এটাও লিখিত সমতুল্য ধরা হবে, এটা দরকার নাই। জাস্ট আপনি এটা মনে রাখবেন, একজন আয়ুষে এখানে কোনো কিছু আসবে না, জাস্ট এমসিকিউ। তেমন একটা ইম্পর্টেন্ট, জাস্ট এই যে সাব ইন্সপেক্টর ইস্যু, যারা এসে থেকে সাব ইন্সপেক্টর দেবেন তাদের এটা ইম্পর্টেন্ট। যেটা আপনি ডিএনএ নমুনা সংগ্রহ যে করবেন, কিভাবে করবেন, প্রসেসিংটা কি, যা 7 ধারায় বলা রয়েছে। অন্য আইন তো আপনি যাবেন না, অন্য আইনে তো বিদ্যুৎ বলা নাই। এখানে বলা রয়েছে যে 8 ধারায় যে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ করবে। প্রশ্নটা কি, 8 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিএনএ নমুনা সংগ্রহ অসম্মতি জানায়, পুলিশ কর্মকর্তা প্রথম কি পদক্ষেপ হবে? খুবই একটু সুন্দর একটা কথা। যে ডিএনএ অনুযায়ী যদি অসম্মতি জানায়, প্রথম কথা হলো যে আদালত আবেদন করা। আদালতে আবেদন করলে আদালত কি করবে? অবশ্যই উভয় পক্ষের যুক্তির সঙ্গে শুনানি দেবে, দলিলের বিবেচনা করবে। তখন কি করবে? 8 ধারা অনুযায়ী আদালত আদেশে সংগৃহীত ডিএনএ নমুনা কিসে সম্মত ধরা হবে? সেই 6 ধারা অনুযায়ী তাদের লিখিত সম্মতি হিসেবে গণ্য হবে। আরেকটা, 8-এর উদ্দেশ্য কি মূলত? যে অবশ্যই অপরাধ তদন্ত সংগ্রহ হিসেবে, অর্থাৎ আপনি আপনি কোনো কিছু বাদ দিবেন না। আপনার কোর্ট ধরুক না ধরুক, যেটা নেওয়া দরকার, না নেওয়া দরকার তাও নিয়ে রাখেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? যাতে আপনার ক্লিয়ার থাকে। আর ধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া অসম্মতি থাকার ব্যক্তি ডিএনএ সংগ্রহ কি বৈধ? আই রিপিট, 8 ধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া অসম্মতি ব্যক্তির ডিএনএ সংগ্রহ কি বৈধ? 8 ধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া অসম্মতি ব্যক্তির ডিএনএ সংগ্রহ কি বৈধ? আই রিপিট, 8 ধারা অনুযায়ী আদালতের আদেশ ছাড়া অসম্মতি ব্যক্তির ডিএনএ সংগ্রহ কি বৈধ?
কি? না। বৈধ। হ্যাঁ। অবৈধ, বৈধ না স্যার। বৈধ না। অবৈধ। অবৈধ। আর এখন সর্বশেষ যেটা হচ্ছে 9 ধারা 10 ধারা। এটাই আমরা আসছি কি 9 ধারা না 10 ধারা এটা? এখানে 10 ধারা গেল কেন? ও, পদ্ধতির দরকার। আচ্ছা, আর নাই এগুলো, যে শিশু নমুনা সংগ্রহ টংগ্রহ এগুলো উপস্থিতি আর কিছু নাই। যে শিশু ব্যক্তি নমুনা সংগ্রহ উপস্থিতি এখানে আর নাই, এগুলো আর খাওয়া লাভ করে লাভ নাই। এখানে যেগুলো আছে এগুলো পরীক্ষা আসে না, এগুলো আমি এমনি দিয়ে রাখছি। এগুলো হচ্ছে 12 ধারাটা দেখেন। 12 ধারাটা এখানে। এই কে কথা বলে? 12 ধারাটা দেখেন একটু, আমরা দেখি যেটা কালকে পড়ছিলাম। যে 12 ধারাটা হচ্ছে ডিএনএ নমুনা। কই গেল 12 ধারা? 11। এই যে 12। 12টা বলছে যে ডিএনএ নমুনা ও ডিএনএ প্রোফাইলে ব্যবহার। এই বলছে কোন 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 ব্যবহার করা যাবে। এখানে বলেই দিছে যে নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত, এই যে এই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যাবে না। তাহলে উদ্দেশ্য এই কটাই। তাহলে 1 2 3 4 5 6 7 8 আমরা কটা পড়ছিলাম ওখানে নিচে? আমরা দেখছিলাম কয়টা? 7টা না? এখানে তো 7টা, ঠিক আছে 7টা। এখানে আপনাদের দিছিলাম যে এটা একটা মনে রাখার জন্য দিছিলাম, যে এই 7টা এটা মনে রাখার জন্য। তাহলে আমরা এটা দেখে আসি যেখানে কি কি ডিএনএ নমুনা শর্ত প্রোফাইলে ব্যবহার করা যাবে যাবে না। তাহলে কোনো ব্যক্তি শনাক্তকরণ, যেটা বলছে কোনো অপরাধের সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি। আর নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ। দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক সম্পর্ক নির্ণয়। প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার কারণে মৃত ব্যক্তি শনাক্তকরণ। বিরোধ নিষ্পত্তি এবং বিধিধারা নির্ধারিত কোনো বিষয়। আমরা একেবারে শর্ট করে যদি মনে রাখতে চাই, এটাকে পরীক্ষা আসবে, বারবার বলতেছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এবারও বলেছিলাম, এই যে জুবাইর আছে, জুবাইর কই আছে জুবাইর? জুবাইর জানে যে জুবাইর তো আমার হলো সবচেয়ে, আচ্ছা। জুবাইর স্টুডেন্ট এমন হলো সর্বশেষ, মানে সবচেয়ে, মানে আমার কথা হচ্ছে যে স্যার আমার জন্য মনে হচ্ছে তার জন্য স্পেশাল কিছু রাখছি। মানে তারে পারলে পরীক্ষা হলে যদি প্রশ্ন যেটা আসে এটা বলে দিলে ভালো হইতো, এরকম মনে হচ্ছে সর্বশেষ। সে বলছে আমাকে একবারে কম দিবেন, কম দিতে যে এমন একটা অবস্থা হয়েছে, আমি বলেই দিছি যে যা পড়াচ্ছে কিছু আসবে না, জিজ্ঞেস করেন। আবার বলে দিছি যে এই আইনটা পড়বেন, যেমন ক্রাইম সিন ব্যবস্থাপনা, আমি বলে দিছি এটা আসবে গুরুত্বটা। আমি পরীক্ষার আগে ওকে রিভিশন দিছি যে গুরুত্বটা পড়েন প্লিজ, সেট করে দেন জিজ্ঞাসা করেন যে ক্রাইম সিনের গুরুত্বটা কি। এটা সবাই বলছে এটা আয়সা পড়ছে, তারপরে পড়াই দিছি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বোঝা যায়, কারণ এগুলো আপনাদের লাগে, এই বিষয়গুলো সবার জানতে হয়, অজানা কিছু নয় এগুলো। পরীক্ষা আবার যে কিছু কিছু বিষয় যেগুলো আসে লেখা যায় না, পরীক্ষা হলে এটাই লিখতে দিবেন, আপনার এতবার করে যাবেন 7টা হলে দেখবেন প্যাস লাগাই লেছেন, সিকোয়েন্সে লেখা লিখতে পারবেন না, প্যাস লাগাই দিচ্ছেন একটার সাথে আর একটা পরে পরে লাগান, সমস্যা নাই, ঠিক থাকলে হয়েছে। তাহলে আমরা এই ডিএনএ প্রোফাইলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, তা হচ্ছে প্রথম হচ্ছে পার্সনের কথা বলছে, ব্যক্তি শনাক্ত। মূলত যিনি ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি, বা যেভাবে উনি মারা গেছেন, বা যে কোনো ভাবে তিনি নিখোঁজ হয়ে আছেন, এখন ব্যক্তিকে শনাক্তকরণ জন্য, যে একটা ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে, আমরা একটা ব্যক্তির ডেড বডি পাওয়া গেছে এতদিন আগে বা পরে, একটা পচা লাশ, এটাকে শনাক্ত করবো কিভাবে? আমাদের কিছু কার্যক্রম থেকে থানা লেভেলে বা থানা পর্যায়ে আমরা প্রাথমিকভাবে যে সকল কার্যক্রম করে থাকি, এই লাশটাকে আমরা যে কোনো ভাবে কর্ডনিং, ওখান থেকে যে কোনো পচা গলা যেখানে হোক, একটা নালা ডোবা বা বিভিন্ন ভাবে আমরা পাই, ক্ষেতের মাঝখান থেকে এগুলা বা বিভিন্ন পেঁচানো অবস্থা বা বস্তাবন্দি অথবা কোনো পলিথিনে বন্দি, বিভিন্ন ভাবে আমরা পাই। এগুলা আবার বিভিন্ন, আমরা ওখানে স্থানীয় লোকজন অথবা আমাদের আনসার থাকে অথবা আমাদের সহযোগী থাকে, আমাদের থানায় যারা কাজ করে, একে খুব কাছ থেকে যারা করে, কন্টিনিউ যারা করে যাচ্ছে, এদেরকে নিয়ে আমরা ওখানে যাই, গিয়ে তাদেরকে ওই লাশটা উঠানোর ব্যবস্থা করি। এলাকার লোকজন, সমস্ত লোকজন তারা চলে আসে, এই ব্যক্তি কে বা কারা, ওই এলাকার লোকজন কিনা। দেখা গেছে এই লাশটা প্রায় 10 দিন আগে বা 7 দিন আগে আমি লাস্ট একটা তদন্ত করতে গেছি, এই যেটা পাইলাম, এই এমন একটা জায়গায় দেখা গেছে যাকে একটা ভদ্র মহিলাকে ফালাই দিয়ে গেছে প্রায় 3 4 দিন আগে, কেউ বলতে পারে একটা একটা ডোবার ভিতরে, ওই যে ক্ষেতের সাইডে ওখানে পানি, ওখানে রাতের বেলা সিএনজিটা আসছিল, সিএনজিতে করে ওই পাশে আমরা যেটা অ্যাজাম্পশন করছি ডান দিকে ফালাইতে হয়ে গেছে কেউ, লাস্টটা যখন একটু খোলা শুরু হয়েছে, কুকুর বা এই যে কাক টাক এরকম একটা শুরু করছে, তখন মানুষ বলছে এখানে কি এরকম গন্ধ আসতেছে, লাস্টের জন্য একটা গন্ধ থাকে না, তখন আমরা পরে জানতে পারছি। বাট আমি যখন এটা দেখান যাওয়ার আগে, রাস্তায় যাওয়ার আগে যখন এটাকে পেঁচানো অবস্থা দেখছি, একটা সালাদা পেঁচানো ছিল, তার কাছে পলিথিন ছিল। হ্যাঁ, তারা যারা আমার কাছে মনে হলো তারা কোনো একটা জায়গা চোয়া অথবা কোথাও তাদেরকে নিয়ে র্যাপ ট্যাপ যাই হোক কিছু একটা হয়েছে, ওখানেই তাদেরকে মেরে ওদের সাথে পেঁচাই দিয়ে তাদেরকে মেরে ফেলাতে গেছে। তো ওখানে যখন এটা ইনভেস্টিগেট করতে গেলাম, দেখলাম যে ওই যে যে সালাটা, একটা সালা পাওয়া গেছে তার একটু আর একটু সামনে। তার মানে বোঝা যাচ্ছে যে সালাটা যদি রাস্তায় বাম পাশে পাওয়া যায়, আমি ধরে নিলাম তারা রাস্তার ওই বাম দিকে গিয়ে ভাতের বাম পাশে ফেলায়, তারা ডান পাশে লাশটা ফেলাইতে চলে গেছে। এটা একটা দিক নির্দেশন করলাম।
আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস দেখলাম যে এখানে আসলে এটাকে যে অবস্থা, মুখের যে বিবস্ত্র অবস্থা, তারপরে শারীরিক স্ট্রাকচার, হাত পা চোখ সবগুলো হচ্ছে কোনোভাবে চেনা যাচ্ছে না। এবং ফিঙ্গারটা নেওয়া ইজ ইম্পসিবল, আমরা যে ফিঙ্গারটা নেই এটা তো আমরা নিতে হবে, কিন্তু ওখানে তো আর নিতে পারবো না, একদম হয়ে গেছে, পচে গেছে। তারপরেও আর কি ফিঙ্গারটা নিলে আমরা এনআইডির মাধ্যমে, সেটা হচ্ছে সিআইডির মাধ্যমে, মেডিকেলে গেলে তাদেরকে ডাকলে তারা আসে, সেটা যে কোনো বা আঙ্গুলের ছাপগুলো তারা সেটা কালেক্ট করে। আসলে বাস্তবটা খুবই ভিন্ন জিনিস, এগুলো যারা কাজ সাথে করছেন বা জানি, মোটামুটি কয়েকটা করছি তো। তো এই ব্যক্তিটার শনাক্তকরণ এই কথাটাই বলছে যে পার্সন আইডেন্টিফিকেশন, এটা কিন্তু ডিটেক্ট না, এটা কিন্তু ডিটেক্ট করে না, এটা হচ্ছে ডিটেক্ট হচ্ছে আপনার হচ্ছে আসামির ক্ষেত্রে। পার্সন আইডেন্টিফিকেশন করা, পরিচিত করা, এটা কোথা থেকে আসলো। যাই হোক, পরে দেখা গেল যে যে এই ব্যক্তিটি অত্র এলাকার নয়। দেখা গেছে ওই ব্যক্তিটি অত্র এলাকার নয়, সে সমস্ত লোক প্রায় 2 আর 3 হাজার লোক চলে গ্যাদারিং হয়ে যায়, সবাই দেখে যায় এক এক করে। যাই হোক, পরবর্তী পয়েন্ট হচ্ছে অপরাধী শনাক্তকরণ। যদি অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কোনো আসামিকে আমরা যখন এই যেটি আলামতের সাথে সংশ্লিষ্ট বা কোনো কিছু তার ফেলে রেখে গেছে, সবসময় আপনারা জানেন যে এই মামলার এটা কোনো একটা ঘটনা ঘটলে কোনো না কোনো কিছু ফেলে রাখা যায়। এখন আপনারা বলতে পারেন যে আপনি যে গেলেন ওখানে, স্যার আপনি কোনো কিছু পাইছেন কিনা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো কিছু পাওয়ার জন্য। তো অপরাধের বৈশিষ্ট্য হচ্ছে যে যেখান থেকে ঘটনাস্থলটা শুরু হয়, এরপরে ঘটনাস্থল অনেক চেঞ্জ হতে পারে, তবে এই অপরাধীকে শনাক্ত করার জন্য ওই অপরাধী যে কোনো সাথে কানেক্টেড থাকবে অবশ্যই কিছু না কিছু ফেলে যাবে। এটাকে বলা হয় কলিং কার্ড, বলা হয় ইংলিশে কলিং কার্ড, মানে কিছু তার ফেলে ফেলে রেখে যাবে। এই কলিং কার্ড গুলো তার হচ্ছে তাকে শনাক্ত করার জন্য, ওই ব্যক্তিকে শনাক্ত করা, এটাকে কি অপরাধীকে শনাক্ত করার জন্য। এটা একটা বিষয়। নিখোঁজ বা অজ্ঞাত শনাক্ত করা, অনাক্ত, এই যে নিখোঁজ নিখোঁজ হয়ে গেছে, যে ওই যে ব্যক্তিটা আমি বললাম যে যে মহিলাটা এখানে পাওয়া গেছে, ওই আমাদের থানায় এরকম এক সপ্তাহের ভিতরে 1 মাস আগে জিডি করা হয়েছে কিনা। আমরা থানায় গিয়ে একটা বেতন মারফত দিই, সেন্ট্রালে একটা বেতন মারফত দিই যে আপনাদের এই 5-6 থানা বা সেন্ট্রালি পুরো ডিভিশনাল বা বা জেলা বা বিভাগীয় একটা, আমরা যখন একটা মেসেজ দিই যেরকম 100 মাসের ভিতর আমরা একটা মহিলা পাওয়া গেছে, লাশ আমরা ছবি টবি দিয়ে এরকম একটা বেতন বার্তা দিই। তখন তারা যদি মনে করে এত তারিখে 3 মাস আগে, 2 মাস আগে, 1 সপ্তাহ আগে জিডি মিসিং জিডি হয়েছে, তখন তারা আত্মীয় স্বজন আপনারা আসতে পারেন। এই শর্ট টাইম আসলে হয় না, অনেক সময় না পাওয়া গেলে কিছু করা নাই, তখন আমরা তো আঞ্জুমান বা আশপাশে আমরা সেটা ক্রিমেশন করার ব্যবস্থা করি। আত্মীয়তা নির্ধারণ, অনেক সময় আত্মীয়তা নির্ধারণ করতে যে এই শিশুটি কার, এই আত্মীয়তাকে, পিতা মাতাকে, এরকম আত্মীয় নির্ধারণ করে থাকি। অনেক সময় একটা লাশ পাওয়া যায়, সেই এমন একটা যেন ডুবন্ত, ওই যে কি বলে পুকুরে অথবা কোনো সমুদ্রে অথবা কোনো নদীতে, এগুলা ডিএনএ সংগ্রহ করে আমরা ম্যাচ করার জন্য রেখে দিই। কেউ আসলে তখন যে বলে এরকম পাওয়া গেছে, তখন ওই আত্মীয়ের সাথে ওই ডিএনএটা ম্যাচ করলে যদি মিলে যায়, তাহলে আমরা তাকে লাশ দেয়। যেমন আমরা অনেক সময় দেখেন যে আগুনে পুড়ে মারা যায়, এরকম দেখা যায় অনেক সময় যে সাগরে টাগরে এরকম, তখন এগুলো ডিএনএ করে, প্রপার ডিএনএ করে এগুলো রেখে দেয়। দুর্যোগ মৃত্যু শনাক্ত, যেটা বললাম, দুর্যোগে ডিজিস্টারে যদি এরকম ডেথ হয়, এই ক্ষেত্রে আমরা পাই। বিরোধ সমাধান, বিরোধ সমাধানটা কিরকম ডিএনএ, বিরোধ সমাজের ডিএনএ মনে করেন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট যারা করে, ফিঙ্গারে যে লেখাটা, এই লেখাটা তার কিনা। এই যে জমি জমা ল্যান্ড ডিসপিউটিং, যেটা পূর্বে আগে জমি যে কে যেন আমরা প্রথম দিকে বলছিলেন যে সাক্ষ্য সাক্ষ্য দালিলিক, প্রাথমিক দালিলিক যে সাক্ষ্যগুলো বিষয় থাকে, যে এই সাক্ষ্যটা কার, এই সাক্ষ্যটা তার কিনা, এটা সাক্ষ্য জাল কিনা বা উনিই করছে কিনা, এটা তার পিতার কিনা, বা যদি জীবিত থাকেন তার সাক্ষ্যটার সাথে ম্যাচ করা হয় কিনা, এই যে বিরোধ সমাধান, বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এগুলো। আর অন্যান্য বিধিগত বিষয় থাকে, ওগুলো অন্যান্য ক্ষেত্রে এর সাথে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি কি দেখলাম? ব্যক্তি শনাক্ত, অপরাধী শনাক্ত, নিখোঁজ শনাক্ত, আত্মীয়তা নির্ধারণ, দুর্যোগ শনাক্ত, মৃত শনাক্ত, বিরোধ সমাধান। আই রিপিট: ব্যক্তি শনাক্ত, অপরাধী শনাক্ত, নিখোঁজ শনাক্ত, আত্মীয়তা নির্ধারণ, দুর্যোগ মৃত শনাক্ত, বিরোধ সমাধান। আরটা হচ্ছে যে আত্মীয়তা নির্ধারণের ক্ষেত্রে যেটা হচ্ছে পিতামাতার নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় ডাউট করে। অনেক সময় বিদেশে যে কিছুদিন আগে একটা খুব ভাইরাল হলো, এটা হচ্ছে অবশ্যই এআই দিয়ে করা, বিশ্বাস না। যে বাচ্চা শিশু আদালতে দুইটা বাচ্চা যে ফুটে একদম কালো, দুইটা বাচ্চা আছে কালো, তারা ও বলতেছে না, এটা আপনারা দেখছেন মনে অনেকে, এই বাচ্চা আমার না, এই বাচ্চা আমার না, আমি তুমি আর আমি এত সুন্দর বিদেশে অস্ট্রেলিয়া, আর এখন বাচ্চা হয়েছে কালা, এই বাচ্চা আমার না। তো এরকম একটা সাসপেক্ট করতে পারে। এটা একটা জাস্ট একটা। আরেকটা এরকম অনেক সময় যে এই বাচ্চা আমার না, এরকম যদি কথা উঠে যে আসলে এরকম সে বিদেশে ছিল দীর্ঘদিন, আইসাতে একটা ফরেনের বাচ্চা হয়েছে, অথবা বিদেশে গেছিল, যেমন আমি একটা পাইছি আমাদের এই এরিয়া দিনে, যে বিদেশে গেছিল কয়েকদিনের জন্য মার লেখাপড়া করতে, ও একা গেছে, আইসা পরে এখানে 1 বছর পরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুবই ফর্সা, পুরাই বিদেশি, ডোন্ট টেক ইট আদার্স। হ্যাঁ, তো এরকম একটা বিষয় থাকে। দেখলে যে সন্দেহ করে, এরকম প্রশ্ন আসে, অ্যারাইজ হয়, এরকম একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেগুলো নিয়ে আসে ক্যারি করে, তাহলে কিছু করার নাই। হ্যাঁ, এরকম এখন যদি এরকম সাসপেক্টিং করে তাহলে তো কিছু করার নেই, তবে যদি করে ডিএনএ এর মাধ্যমে এগুলা পিতৃত্ব নির্ধারণ করাও যাবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আপনারা এখন নিজের আলোচনা করবেন। আমরা কালকে আমরা পরীক্ষা নিব। আমার তো মনে হয় না এই আইন একদম সহজে আইন, সমস্যা থাকার কথা না, তারপরে কারো জোরালো কোনো সমস্যা থাকলে আমাকে জানান, আমি আপনাদের উত্তর দিব।
আমাদের এই সর্বশেষ আহ 78তম পর্ব না হয় এই পর্ব কালকে আমরা শেষ করে দেবো। আমরা কালকে চেষ্টা করবো আমরা নতুন আইন পড়ানোর জন্য। কাল পরীক্ষা নেই, রাতে আমি সিদ্ধান্ত নিব। কালকে আমার যদিও রাতে ডিউটি আছে, দুপুর থেকে রাতে, তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো ক্লাসটা নেওয়ার জন্য। এখন আমি প্রশ্ন নিব।